আসলে আমাদের যে আলোচ্য সূচি যেটা বললাম তোমাদের সঙ্গে, আমাদের পঠিত বিষয় আজকে আর্নল্ড টয়েনবি এবং ফ্রেডারিক এঙ্গেলস এর ইতিহাস দর্শন। তাহলে দুইজন ঐতিহাসিকের আমরা ইতিহাস দর্শন বিষয়ে কথা বলবো। তো এই দুজন ব্যক্তির কোন কোন বিষয়গুলোর উপর আমরা আলোকপাত করব সেটি আমরা একটু দেখে নেই। যে আমরা যে বিষয়গুলো আলোচনায় আসবে, আর্নল্ড টয়েনবির পরিচয় জানবো আমরা, তার জীবন বৃত্তান্ত জানবো, তার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হব এবং তার ইতিহাস দর্শন সম্পর্কে আমরা জানবো। এরপরে ফ্রেডারিক এঙ্গেলস এর পরিচয়, তারও জীবন বৃত্তান্ত, তার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য এবং তার ইতিহাস দর্শন বিষয়ে আমরা কথা বলব। তো শুরুতেই আমরা আর্নল্ড টয়েনবি তার সম্পর্কে একটু আলোচনায় যাব। তো আর্নল্ড টয়েনবির আমরা পরিচয়ের দুইটি অংশ এখানে তোমাদেরকে স্লাইডে দেখাবো। এই দুইটি পরিচয়ের মধ্যে প্রথম অংশে আমি কথা বলছি তোমাদের সঙ্গে। আমরা জানি যে যে কয়েকজন ঐতিহাসিক আধুনিক যুগের ইতিহাস দর্শনের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের মধ্যে আর্নল্ড টয়েনবি ছিলেন অন্যতম। তাহলে আধুনিক কালের ঐতিহাসিকদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছেন, তাদের মধ্যে আমরা আর্নল্ড টয়েনবিকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আমাদের সামনে উপস্থাপন করছি এবং এটি ঐতিহাসিক এবং ইতিহাস গবেষকরাও জানেন। টয়েনবির জন্ম ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন। তার মানে কি, দেখো যে এই বিশ্বে সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী দুটি ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু তিনি ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ সরকারি পদে কর্মরত ছিলেন। তার মানে কি, তার চোখের সামনে ঘটে গেছে দুটি মহাপ্রলয়, তিনি কিন্তু কালের সাক্ষী হয়ে আছেন। সুতরাং আমরা অবশ্যই তার ইতিহাস দর্শন এবং তার যে ইতিহাস চর্চার বৈশিষ্ট্য, তার মধ্যেও কিন্তু আমরা অবশ্যই এই সমস্ত জীবন্ত ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবো। টয়েনবির পরিচয়ে আমরা আরো বলতে পারি যে শুধুমাত্র দুটি বিশ্বযুদ্ধই নয়, তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের যে সমস্ত দেশগুলি ছিল, এই সমস্ত দেশগুলির মধ্যে যেন দ্বিতীয়বার আর এই বিশ্বযুদ্ধের মতো ভয়াবহতা না আসে, এজন্যই কিন্তু একটি শান্তি সম্মেলন হয়েছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও আরো একটি শান্তি সম্মেলন হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি সম্মেলনে অংশগ্রহণকারী দেশসমূহ যে শর্ত আরোপ করেছিল এবং শর্ত মেনে দিয়েছিল যে আমরা আর বিবাদে যাব না, তারপরেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। তো এই বিশ্বযুদ্ধ দুটিতেই ব্রিটিশ সরকারের প্রতিনিধি ছিলেন শান্তি আলোচনার ক্ষেত্রে, ব্রিটিশ সরকারের প্রতিনিধি ছিলেন আর্নল্ড জোসেফ টয়েনবি। তাহলে এই আর্নল্ড জোসেফ টয়েনবি কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, এই জন্য যে পৃথিবীতে ঘটে যাওয়া দুটি বড় ঘটনার কালের সাক্ষী এবং তিনি সরাসরি যে শান্তি আলোচনা অনুষ্ঠান ছিল, সেই শান্তি আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসাবে। সুতরাং ঐতিহাসিকই শুধুমাত্র নয়, দার্শনিকই শুধুমাত্র নয় এবং লেখকই শুধুমাত্র নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার একজন অগ্রদূত হিসাবে আমরা তাকে বিবেচনায় আনতে পারি। এবং তার এই যে শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত, ঐতিহাসিক, দার্শনিক, লেখক, এর পাশাপাশি তিনি একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব দাঁড় করিয়েছিলেন, যার সঙ্গে সভ্যতার উদ্ভব এবং বিকাশ জড়িত। এবং তিনি তার এই যে সভ্যতার উদ্ভব সংক্রান্ত একটি মতবাদ আছে, চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরি, যাকে বাংলায় বলা হয় প্রতিকূলতা ও মোকাবেলা তত্ত্ব, এই তত্ত্বটি কিন্তু সর্বজন স্বীকৃত এবং ইতিহাসের সবচাইতে স্বীকৃত তত্ত্বগুলির মধ্যে অন্যতম। আর সে কারণেই সভ্যতার উদ্ভব ও বিকাশ সংক্রান্ত প্রতিকূলতা ও মোকাবেলা তত্ত্বের প্রবক্তা হিসেবেও আর্নল্ড টয়েনবি ইতিহাসে অমর হয়ে আছেন। তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে আর্নল্ড টয়েনবির যে পরিচয় পেলাম, সেই পরিচয়ের সূত্র ধরে অন্তত এটুকু আমরা বলতে পারি যে তিনি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পর্যবেক্ষণকারী, শান্তি আলোচনায় অংশগ্রহণকারী এবং সরকারি একজন প্রতিনিধি হিসাবে তিনি কিন্তু দুটি কালের সাক্ষী হয়ে আছেন, দুটি বড় ঘটনার সাক্ষী হয়ে আছেন। এবং সেই সঙ্গে তার যে উদ্ভূত যে তত্ত্ব, চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরি বা প্রতিকূলতা এবং মোকাবেলা তত্ত্ব, এই তত্ত্বটাও ছিল
সর্বজন স্বীকৃত এবং খুবই গ্রহণযোগ্য একটি তথ্য। সুতরাং সার্বিক দিক দিয়ে আমরা যতটুকু পরিচয় পেলাম, আর্নল্ড টয়েনবি কিন্তু ইতিহাসে বিখ্যাত ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেছেন এবং ইতিহাসে অমর হয়ে আছে। এরপরে আমরা দেখি যে আর্নল্ড টয়েনবির একটি ছবি। দেখো, তাকে দেখে একজন মানে আসলে তিনি যে শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত ছিলেন এবং ব্রিটিশ সরকারের প্রতিনিধি ছিলেন, সেরকম স্মার্ট একটি ছবি তোমাদের সামনে আমি তুলে ধরেছি এবং ইনি সেই বিখ্যাত ব্যক্তি আর্নল্ড টয়েনবি। তোমরা তার ছবি দেখে তার সম্পর্কে যে পরিচয়টা আমরা দিলাম তার সঙ্গে কিন্তু তার ছবির যে অবয়বটা অবশ্যই মিল আছে। এরপরে আমরা যেটাতে যাব যে তিনি কি কি গ্রন্থ রচনা করেছেন, সেই রচনাগুলি নিয়ে আমরা একটু কথা বলি। টয়েনবি ইতিহাস বিষয়ে গবেষণা করেছেন এবং তার গবেষণার মৌলিক বিষয় ছিল, আমি যেটা উল্লেখ করলাম, যে সভ্যতার উদ্ভব এবং বিকাশ। সভ্যতা কিভাবে উদ্ভব ঘটে এবং কিভাবে এর বিকাশ ঘটে, এটাই তার গবেষণার মূল লক্ষ্য ছিল। এবং তিনি তার এই গবেষণা সম্পূর্ণ করার পরেই একটি কালজয়ী ইতিহাস গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থটির নাম এ স্টাডি অফ হিস্ট্রি। তার গ্রন্থের নাম কি? এ স্টাডি অফ হিস্ট্রি। এটা তোমরা মনে রাখবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে যে এ স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে বা লেখককে। সেক্ষেত্রে তার উত্তর হবে আর্নল্ড টয়েনবি। তোমরা নিশ্চয়ই এটা মনে রাখবে। এবং আরো মনে রাখতে হবে যে এই গ্রন্থটি যেহেতু গবেষণার বিষয়বস্তু এখানে সন্নিবেশিত আছে, সুতরাং গ্রন্থটি নিশ্চয়ই ছোটখাটো কোনো বিষয় নেই। এই গ্রন্থটা কিন্তু 12টি খণ্ডে বিভক্ত এবং এই গ্রন্থেই তিনি সভ্যতার উদ্ভব ও বিকাশ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় আলোচনা করেছেন। এছাড়াও তার লেখা উল্লেখযোগ্য আরো কিছু গ্রন্থ আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু অবগত হই। তিনি আরো যে সমস্ত গ্রন্থগুলো রচনা করেছেন, সেগুলির মধ্যে অন্যতম হলো হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড। তোমরা দেখেছো যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিগণ কিন্তু হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড প্রায় সবাই অংশগ্রহণ করছেন এবং লিখেছেন, কারণ তারা শুধুমাত্র একটি বিষয় নিয়ে নিজেদেরকে হয়তো বা গবেষণার হয়তো রেখেছেন নিয়োজিত, কিন্তু অন্য অন্য যে সমস্ত ইতিহাসের শাখা প্রশাখাগুলি আছে, সেগুলিকে সার্বজনীন সবার নিকট গ্রহণযোগ্য করার জন্য, সকল উত্তরসূরি পূর্বসূরিদের নিকট রেখে দেওয়ার জন্য কিন্তু আরো ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, এই জন্য যে পরবর্তী প্রজন্ম যেন তাদের এই রেখে দেওয়া অবদান থেকে সমৃদ্ধ হতে পারে ইতিহাসে। আর সেই লক্ষ্যেই হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড এটা অনেক ঐতিহাসিকই লিখেছেন। এরপরে যেটা লিখেছেন তিনি, সেটা হলো ওয়ার অ্যান্ড সিভিলাইজেশন, যুদ্ধ এবং সভ্যতা। তো যেহেতু উনি কালের সাক্ষী ছিল, প্রথম বিশ্বযুদ্ধের সাক্ষী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী, সুতরাং সেই অভিজ্ঞতা থেকেই হয়তো এই গ্রন্থটা তিনি রচনা করেছেন। এরপরে সিভিলাইজেশন অন ট্রায়াল, সভ্যতার উদ্ভব সংক্রান্ত এটি একটি গ্রন্থ তার। এবং অ্যান্ড হিস্টোরিয়ানস অ্যাপ্রোচ টু রিলিজিয়ান, ধর্মীয় ক্ষেত্রে কি ধরনের মতবাদ বা ধর্মীয় ক্ষেত্রে একজন ঐতিহাসিক কিভাবে নিজেকে উপস্থাপন করেন, সেই উপস্থাপনের বিষয়গুলো নিয়ে আরো একটি গ্রন্থ রচনা করেছেন, যার নাম অ্যান্ড হিস্টোরিয়ানস অ্যাপ্রোচ টু দ্য রিলিজিয়ান। তাহলে তোমরা আর্নল্ড জোসেফ টয়েনবির যে রচনা সমূহ, সেই রচনা সমূহগুলোর উপরেও কিছুটা ধারণা লাভ করলে, তাহলে আমরা যদি একটু রিপিট করি, তাহলে দেখি যে তার মূল গ্রন্থ যেটা গবেষণা ধর্মী গ্রন্থ, যে গ্রন্থে তিনি তার বিখ্যাত তথ্যের অবতারণা করেছেন, সেই তথ্য নিয়ে লিখেছেন, সেটি হলো স্টাডি অফ হিস্ট্রি। পাশাপাশি তিনি আরো যে গ্রন্থগুলো লিখেছেন, সেগুলির মধ্যে হলো হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড, ওয়ার অ্যান্ড সিভিলাইজেশন, সিভিলাইজেশন অন ট্রায়াল, অ্যান্ড হিস্টোরিয়ানস অ্যাপ্রোচ টু রিলিজিয়ন। তাহলে আমরা তার রচনা সমূহ সম্পর্কে ধারণা লাভ করলাম। এরপরে আমরা দেখি যে টয়েনবির ইতিহাস রচনার ধারা কেমন ছিল, তিনি আসলে কোন পদ্ধতি বা কোন ধারা থেকে ইতিহাসকে পুনর্গঠন করার চেষ্টা করেছিলেন। তো আমরা দেখি যে টয়েনবি তার এই বিখ্যাত গ্রন্থ এই স্টাডি অফ হিস্ট্রিতে ইতিহাস রচনার কয়েকটা মূল নীতি অনুসরণের পরামর্শ দেন। তিনি মনে করেন যে ইতিহাস রচনা করতে গেলে কিছু মূল নীতি অনুসরণ করতে হবে। সেইগুলি কি তিনি দেখো একে একে দেখিয়েছেন। 1 নম্বর তিনি যা বলেছেন যে ঐতিহাসিককে জাতীয় ও গোষ্ঠী স্বার্থ পরিহার করতে হবে। তার মানে কি, নিরপেক্ষতা বজায় রাখার জন্য ঐতিহাসিককে অবশ্যই মানে নিজের জাতি বা নিজের যে গোষ্ঠী, নিজের যে সমাজ, নিজের যে পারিপার্শ্বিকতা, সেগুলিকে পরিহার করতে হবে, নইলে ইতিহাস কখনোই নিরপেক্ষতা অর্জন করতে পারবে না। দ্বিতীয়ত তিনি যা বলেছেন যে ইতিহাসকে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে না দেখে সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখা দরকার। তাহলে সমাজ কিন্তু বিলুপ্ত হয় না, রাষ্ট্রের কিন্তু উত্থান পতন ঘটে।
এক রাজা যায় আর এক রাজা আসে, এক সম্রাট যায় আর এক সম্রাট আসে, কিন্তু সেই রাষ্ট্রে কিন্তু যে বিষয়টি মানে সার্বক্ষণিক ভাবে থেকে যায় সেটি হলো সমাজ। সুতরাং রাষ্ট্রের উত্থান পতন ঘটে কিন্তু সমাজ কিন্তু মুছে যায় না। সমাজ কিন্তু মানে ওইভাবেই থেকে যায়, হয়তো বা কিছুটা পরিবর্তন পরিমার্জন হয়, কিন্তু রাষ্ট্রের কিন্তু উত্থান পতন আছে। রাষ্ট্রের রাজা এবং সাম্রাজ্যের সম্রাট এদের উত্থান পতন ঘটে। সুতরাং সমাজ কিন্তু থেকেই যায়। সুতরাং রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে না দেখে সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখার বিষয়টির উপরেই টয়েনবি গুরুত্ব আরোপ করেছেন। ইতিহাস যে রচনা করার তার মূলনীতিগুলির দ্বারা তাহলে টয়েনবি কি দেখিয়েছেন যে প্রথমত জাতীয় এবং গোষ্ঠী স্বার্থ পরিহার করা, এবং দ্বিতীয়ত ইতিহাসকে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে না দেখে সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখা দরকার বলে তিনি মনে করেন। এবং তৃতীয়ত তিনি মনে করেন কোন সমাজই সমগ্র মানব জাতির ইতিহাস নয়। তাহলে একটি সমাজে কিন্তু আমরা সমস্ত মানব জাতির ইতিহাস পাই না। সমাজ যদিও মানে দীর্ঘ সময় টিকে থাকে, কিন্তু এই একটা সমাজের মধ্য দিয়ে আমরা সমগ্র মানব জাতির ইতিহাস পাই না। সুতরাং সমাজকে আমরা ইতিহাসের উৎস হিসেবে গ্রহণ করব, কিন্তু সমগ্র মানব জাতি সম্পর্কে জানতে গেলে সকল দেশের সকল সমাজের সম্পর্কে ধারণা লাভ করতে হবে। একটি সমাজ একটি মানব জাতির সামগ্রিক ইতিহাস নয়। এক দেশের এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের যেরূপ মিল রয়েছে তা হয়তো অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আঞ্চলিক ইতিহাস আমরা কিন্তু পাঠ করে থাকি, আঞ্চলিক ইতিহাস বর্তমান সময়ে রচিত হচ্ছে, এগুলোর উপর গবেষণা হচ্ছে। তো এই যে আঞ্চলিকতার যে বিষয়টা আছে, এই এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের পার্থক্য বিদ্যমান, এটা তো আমরা সাধারণ ধারণা থেকে বুঝতে পারি, এবং এটিকে টয়েনবিও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনায় নিয়েছেন। তাহলে টয়েনবির ইতিহাস রচনার যে ধারাটা ছিল সেই ধারার মধ্যে তিনি একটি মূলনীতির কথা বলেছেন। এরপরে আমরা দেখব যে সভ্যতার উৎপত্তির কারণ হিসেবে তিনি কি বলেছেন। তো সভ্যতার উদ্ভবের পেছনে টয়েনবি দুটি মূল কারণের অবতারণা করেছেন। অনেকগুলো কারণ আছে, কিন্তু তিনি তার গবেষণায় যা পেয়েছেন সেই গবেষণা থেকে যে ফলাফল, সেই গবেষণালব্ধ সেই ফলাফলের ভিত্তিতে দুইটি মূল কারণকে তিনি অভিহিত করেছেন, যে দুটি সভ্যতার উৎপত্তির অন্যতম প্রধান কারণ। এক, সমাজে উদ্ভাবনী শক্তি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপস্থিতি। তাহলে সমাজে উদ্ভাবনী শক্তি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপস্থিতি তার মানে কি, আমাদেরকে অবশ্যই সৃজনশীল এবং উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে, এবং এরকম ধরনের শক্তি সম্পন্ন মানুষের যদি উপস্থিতি বেশি থাকে তাহলেই কিন্তু আমরা সেই সমাজে ইতিহাসের উদ্ভব এবং বিকাশ লক্ষ্য করে থাকি। তাহলে উদ্ভাবনী শক্তি থাকা লাগবে। আমি শুধু মানুষ হিসেবে শিক্ষিতই হলাম, আমার নামের পাশেই হয়তো বা ডিগ্রি থাকলো অনেক বড় বড়, কিন্তু আমি সৃজনশীলতার বাইরে যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাকে আয়ত্ত করলাম, তাহলে সেটা দিয়ে কিন্তু আমি কখনোই আমার জাতির জন্য, আমার উত্তরসূরিদের জন্য তেমন কিছু রেখে যেতে পারবো না। সুতরাং আমার মধ্যে অবশ্যই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বা উদ্ভাবনী শক্তি থাকতে হবে। সেটা যদি সংখ্যালঘু সম্প্রদায় হয়, তাও কিন্তু সেই সম্প্রদায়ে এই একটা বড় বৃহৎ সভ্যতাকে টেনে নিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে সেই ব্যক্তিদের ভিতরে অবশ্যই কি থাকা লাগবে, সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি। তাহলে আমাদের উদ্ভাবনী শক্তি ভিন্ন ইতিহাস কখনোই রচিত হয় না, এবং ইতিহাস কখনোই পরিপূর্ণতা পায় না। এটা কিন্তু টয়েনবির যে গবেষণা, সেই গবেষণার লক্ষ্য ফলাফল। এবং আরো একটি বিষয় তিনি সভ্যতার উৎপত্তির অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন, সেটি হলো যে সমাজের প্রাকৃতিক পরিবেশ যা প্রতিকূল বা অনুকূল নয়। তাহলে প্রাকৃতিক পরিবেশ তো আসলে প্রতিকূল অনুকূল দুটোই হতে পারে, কিন্তু এই পরিবেশটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তাহলে পরিবেশ কিন্তু আসলে ইতিহাসকে প্রভাবিত করে। পরিবেশই ইতিহাসের চালিকা শক্তিগুলির মধ্যে অন্যতম বলে মনে করছেন টয়েনবি। তাহলে দুটি বিষয় তিনি সভ্যতার উৎপত্তির মূল হিসাবে নিয়েছেন। একটি হলো সমাজে উদ্ভাবনী শক্তি সম্পন্ন সম্প্রদায়ের উপস্থিতি, আরেকটি হলো পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশটাকেই এটা প্রতিকূলে হতে পারে, এটি অনুকূলে হতে পারে। এই দুইটি ইতিহাসই লেখা হয়, কারণ সভ্যতার যখন উদ্ভব ঘটে তখন পরিবেশ অবশ্যই অনুকূলে থাকে, আর সভ্যতার যখন বিনাশ ঘটে তখন অবশ্যই পরিবেশ তখন প্রতিকূলে চলে যায়। প্রতিকূল পরিবেশে সভ্যতার বিনাশ ঘটে, অনুকূল পরিবেশে সভ্যতার উদ্ভব ঘটে, এবং
এই পরিবেশ গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে টয়েনবি দেখিয়েছে। তাহলে আমরা সভ্যতার উৎপত্তির কারণ জানতে গিয়ে আমি দুটো গুরুত্বপূর্ণ যেটা উল্লেখ করেছেন টয়েনবি তার গবেষণায় সেটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে তিনি সভ্যতার যেমন উদ্ভবের কারণ বলেছেন, তেমনি তিনি উদ্ভবের পাশাপাশি সভ্যতা কেন পতন ঘটে সেটি নিয়েও তিনি কিন্তু আলোচনা করেছেন এবং তার পেছনে কয়েকটি কারণও দেখিয়েছেন। তাহলে আমরা তিনটি প্রধান কারণ এখানে দেখতে পাচ্ছি যে সভ্যতার পতনের পেছনে টয়েনবি যে সমস্ত কারণগুলি বিশ্লেষণ করেছেন, গবেষণায় নিয়ে এসেছেন, তার মধ্যে তিনটি কারণ তিনি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা নিয়েছেন। এক হলো পরিবেশগত হুমকি মোকাবেলায় সংখ্যা স্বল্প শ্রেণীর উদ্ভাবনী শক্তির ব্যর্থতা। এখন দেখা গেল যে পরিবেশ প্রতিকূলে চলে যাচ্ছে, এটা আমাদের জন্য একটি হুমকি। সেই হুমকি মোকাবেলা করার জন্য কি লাগবে? সংখ্যা যে সংখ্যাধিক্য বা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ যে শ্রেণী আছে সেই শ্রেণীর উদ্ভাবনী শক্তি দিয়ে কিন্তু পরিবেশের এই হুমকিকে মোকাবেলা করা যায়। সুতরাং যে সমাজে সংখ্যা স্বল্প শ্রেণীর উদ্ভাবনী শক্তি থাকবে সেখানে অবশ্যই কি হবে? সভ্যতার পতন ঘটবে। কারণ এই সংখ্যা স্বল্প শ্রেণীর উদ্ভাবনী শক্তি দিয়ে পরিবেশের এই প্রতিকূল পরিবেশকে কখনোই প্রতিহত করা সম্ভব নয় বলে টয়েনবি মনে করেন। আর যেহেতু প্রতিহত করা সম্ভব নয় তখন সভ্যতার পতন ঘটাটাও খুব স্বাভাবিক। তাহলে টয়েনবির মতে পরিবেশগত হুমকি মোকাবেলায় সংখ্যা স্বল্প শ্রেণীর উদ্ভাবনী শক্তির ব্যর্থতা সভ্যতা পতনের একটি অন্যতম কারণ। এরপরে তিনি যা দেখিয়েছেন সেটি হলো যে প্রভাবশালী সংখ্যালঘু শ্রেণীর উপর থেকে সংখ্যাধিক্য শ্রেণীর সমর্থন ও আনুগত্য প্রত্যাহার। এখন সৃজনশীল প্রতিভা সংখ্যালঘু শ্রেণীর উপর থাক, হয়তো সংখ্যালঘু সম্প্রদায় সৃজনশীল প্রতিভার অধিকারী, কিন্তু সংখ্যাগুরু যে শ্রেণী আছে বা সংখ্যাধিক্য যে শ্রেণী আছে সেই শ্রেণী কিন্তু সাপোর্ট থাকা লাগবে। আমি সংখ্যাগুরু বললে তো প্রধান জটিলতার সৃষ্টি হচ্ছে। ধরে নাও যে সামান্য সংখ্যক ব্যক্তি, আমরা যদি মনে করি যে সামান্য সংখ্যক ব্যক্তি একটি সমাজে প্রভাবশালী এবং তারা সৃজনশীল, সেই শ্রেণীর উপরে অন্য যে সংখ্যাধিক্য বা অতি এই সংখ্যালঘু শ্রেণীর বাইরে যে সাধারণ শ্রেণী বৃহৎ যে অংশ, সেই বৃহৎ অংশের কিন্তু সৃজনশীল প্রতিভা ঠিক মতো না থাকলেও এদের সাপোর্ট লাগবে। কাদের উপর? এদের সংখ্যালঘু বা কম সংখ্যক মানুষের উপরে সবার সাপোর্ট দরকার হয়। এই সবার সাপোর্ট যখন বা সমর্থন বা আনুগত্য যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় বা কম সংখ্যক প্রভাবশালী ব্যক্তি বা কম সংখ্যক সৃজনশীল প্রতিভার অধিকারী ব্যক্তি সবার সাপোর্ট না পেলে তাদের যে কর্মযাত্রা এটাকে তারা অব্যাহত রাখতে পারেন না এবং সফল হন। সুতরাং সংখ্যালঘু বা কম সংখ্যক ব্যক্তি যারা সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটান কিংবা সৃজনশীল কর্মকাণ্ডে নিবিষ্ট থাকেন নিজেদেরকে নিয়ে, সেই সমস্ত ব্যক্তিদের উপর সমাজের সব শ্রেণীর মানুষের বা সংখ্যাধিক্য শ্রেণীর কি থাকা লাগবে? সমর্থন থাকা লাগবে এবং আনুগত্য থাকা লাগবে। যখন এটা প্রত্যাহার করে নেয় তাদের নিকট থেকে সংখ্যাধিক্য শ্রেণীর মানুষেরা, যখন বা সাধারণ মানুষেরা যখন প্রতিভাধারী সংখ্যালঘু শ্রেণীর নিকট থেকে সমর্থন প্রত্যাহার করে, আনুগত্য প্রত্যাহার করে, তখন কিন্তু সভ্যতার পতন হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টি আমি কি বোঝানোর চেষ্টা করলাম যে অল্প সংখ্যক মানুষ যদি কোনো গবেষণাধর্মী কাজে নিবিষ্ট থাকে বা সম্পৃক্ত থাকে, এদের উপর সমাজের সকল শ্রেণীর সব মানুষের সাপোর্ট এবং আনুগত্য প্রয়োজন। আনুগত্য এবং সাপোর্ট সবার না পেলে ওই কম সংখ্যক মানুষ কোনো বৃহৎ কাজে অংশগ্রহণ করে বা বৃহৎ কোনো লেখালেখিতে বা বৃহৎ কোনো সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখতে পারে না। এখন যেটা সামাজিক সংহতি এবং ঐক্যের অবসান, যখন সমাজ থেকে সামাজিক সংহতি, এই সামাজিক সংহতিটুকু কিন্তু উপরের যে পয়েন্টটি আছে ওর সঙ্গেই সম্পৃক্ত। তার মানে কি, সকল মানুষের মধ্যে যখন আনুগত্য থাকবে, সকল মানুষের জন্য যখন মানুষের মধ্যে যখন একে অন্যের প্রতি সমর্থন থাকবে, তখনই কিন্তু সামাজিক সংহতি এবং ঐক্য আসে। এই সামাজিক সংহতি এবং ঐক্য বিনষ্ট হয় কখন? যখন একে অন্যের উপর থেকে সাপোর্ট বা আনুগত্য প্রত্যাহার করে নেয়। সুতরাং এই আনুগত্য এবং সমর্থনের সঙ্গেই সামাজিক সংহত এবং ঐক্যটিও বিশেষভাবে জড়িত। এটির অবসান যখন হয় তখন সভ্যতারও পতন ঘটে। এটাই ছিল আর্নল্ড টয়েনবির সভ্যতার পতনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করার বিষয়। তাহলে আমরা সভ্যতার উদ্ভবের যেমন কারণ জানলাম,
সভ্যতার পতনেরও কারণ সম্পর্কে অবগত হলাম। এরপরে আমরা দেখবো যে টয়েনবির ইতিহাস দর্শন নিয়ে তিনি কেমন ধারণা পোষণ করেন। টয়েনবি ইতিহাসকে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে না দেখে সমাজের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন, যেটা আমি ইতিপূর্বে তোমাদের আলোচনা করলাম। কারণ রাষ্ট্র ধ্বংস হয় কিন্তু সমাজ কিংবা রাষ্ট্রের উত্থান পতন ঘটে, কিন্তু সমাজ কিন্তু কখনোই মানে ধ্বংস হয় না, সমাজ থেকেই যায়। তিনি মনে করেন রাষ্ট্রের উত্থান পতন রয়েছে, কিন্তু সমাজের কাঠামোগত পরিবর্তন হলেও কোনো না কোনো ভাবে যুগের পর যুগ সমাজ টিকে থাকে। তাই নয় কি? আমি যেটা একটু আগে আলোচনা করলাম সেটি কথাতেও তিনি বলেছেন যে উত্থান পতন হয় রাষ্ট্রের, কিন্তু সমাজের কাঠামোগত পরিবর্তন হলেও কোনো না কোনো ভাবে যুগের পর যুগ সমাজ টিকে থাকে। প্রতিকূলতা ও মোকাবেলা তত্ত্বের মধ্যে টয়েনবির যে ইতিহাস দর্শন সম্পর্কে ধারণা পাওয়া যায়, সেখানে টয়েনবি সৃষ্টিশীল মনোবৃত্তির পতনকে সভ্যতার পতন বলে অভিহিত করেছেন। আমরা যা সভ্যতার পতন সম্পর্কে একটু আগে আলোচনা করলাম তার সঙ্গে কিন্তু এটা মিল রয়েছে, তাই নয় কি? এক কথায় বলতে গেলে টয়েনবি মনে করেন যে ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক নানা প্রতিবন্ধকতাই সভ্যতা উত্থানের ক্ষেত্রে মূল প্রেরণা হিসেবে কাজ করে। এবং তিনি মনে করেন যে আমাদের সামনের ভৌগোলিক প্রতিবন্ধকতা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা, রাজনৈতিক সামাজিক প্রতিবন্ধকতা আসে, কিন্তু এই প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়েই কিন্তু সভ্যতার পুনর্জন্ম ঘটে, সভ্যতার উদ্ভব এবং বিকাশ ঘটে। এটি নিয়ে আমরা যখন তার চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরি বা উদ্ভব ও বিকাশ সম্বন্ধিত তত্ত্ব, হুমকি ও মোকাবেলা তত্ত্ব যখন আলোচনা করবো আরো বিষয়টা স্পষ্ট হবে। আমরা এখনই সেই আলোচনায় চলে যাব। তাহলে আমরা যেটা দেখবো যে তার হুমকি এবং মোকাবেলা তত্ত্বে তার দর্শনটা কতটুকু তিনি কাজে লাগিয়েছেন, এটা আমরা এখন দেখি। যে তিনি যে বললেন একটু আগে যে তার যে মূল প্রবন্ধের যে বিষয়, যে সভ্যতার উদ্ভব এবং বিকাশের ক্ষেত্রে কি হয়, সামাজিক প্রতিবন্ধকতা, রাজনৈতিক প্রতিবন্ধকতা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা, এইসব প্রতিবন্ধকতাগুলি কিন্তু সভ্যতার জন্ম দেয়। তার মানে কি, মানুষের সামনে যখন এগুলো একটা চ্যালেঞ্জ, তাই না কি? এই যে একটা সামাজিক প্রতিবন্ধকতা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা এবং রাজনৈতিক প্রতিবন্ধকতা, সাংস্কৃতিক প্রতিবন্ধকতা, এগুলি কিন্তু একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে যখন তার সামনে আসে কোনো সম্প্রদায়ের সামনে, এই সম্প্রদায় এটিকে পাশ কাটিয়ে যখন নতুন ধরনের সভ্যতার জন্ম দেন, সেটাই হলো তার রেসপন্স। তাহলে চ্যালেঞ্জ এবং রেসপন্স, এটাই কিন্তু তার দর্শনের মূল বিষয়। আমরা যদি হুমকি এবং মোকাবেলা তত্ত্ব, যে তত্ত্বের জন্য তিনি একটি সার্বজনীন গ্রহণযোগ্যতা পেয়েছেন, আমরা এখন সে তার বিখ্যাত যে হুমকি ও মোকাবেলা তত্ত্ব বা চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরি, এটি নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে টয়েনবির মতে কি, ভৌগোলিক পরিবেশ বা নৃতাত্ত্বিক উন্নয়নের ফল হিসেবে সভ্যতা গড়ে ওঠেনি। তিনি ভৌগোলিক পরিবেশ এবং নৃতাত্ত্বিক উন্নয়নকে সভ্যতা গড়ে ওঠার কারণ হিসেবে বিবেচনায় নেন না এবং এটা মনেও করেন না। বরং তিনি কি মনে করেন যে মানুষের প্রয়োজনে মুখোমুখি হতে গিয়ে অথবা প্রতিরোধ বা হুমকির মোকাবেলা করতে গিয়েই সভ্যতার জন্ম। তিনি কি মনে করেন যে মানুষ তার প্রয়োজনে এবং বিভিন্ন ধরনের যে হুমকি বা প্রতিরোধের মুখোমুখি হন ক্রমাগত। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সবসময় চ্যালেঞ্জের সম্মুখীন। আমরা এখন এক চ্যালেঞ্জের সম্মুখীন আছি গোটা বিশ্ব। সেই চ্যালেঞ্জটা কি? এই যে করোনা ভাইরাস, এটা কিন্তু আমাদের নিকট একটি চ্যালেঞ্জ। এবং আমরা এই চ্যালেঞ্জটাকে মানে কাটিয়ে ওঠার জন্য সারা বিশ্বের মানুষ এখন কিন্তু সেটাকে রেসপন্স করার জন্য বা মোকাবেলা করার জন্য কি করছে? টিকা আবিষ্কারের জন্য এক দেশ আর এক দেশের সঙ্গে পাল্লা দিয়ে, যুদ্ধ দিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আমরা আশা করব ইনশাআল্লাহ অবশ্যই কোনো না কোনো দিন আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো এই টয়েনবি এই হুমকি এবং মোকাবেলা তত্ত্বের মতোই, এবং সেখানেও টিকা আবিষ্কার হবে এবং আমরা সেগুলোই প্রয়োগ করার মধ্য দিয়ে কিন্তু আমরা আবার ইনশাআল্লাহ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো এবং তোমরাও আবার এই শিক্ষা কার্যক্রমে তখন সরাসরি সম্পৃক্ত হতে পারবে। তো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আমাদের আজকে আলোচনাটা বৈশ্বিক যে বর্তমান সময়ে মহামারী চলছে এর সঙ্গে অনেকটাই মিল আছে, কারণ হুমকি এবং মোকাবেলা চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরিটা কিন্তু বর্তমান সময়ে এক ধরনের আমাদের চ্যালেঞ্জের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এবং তোমরা যদি বর্তমান সময় কালকে বিবেচনায় নিয়ে আসতে এই আলোচনাটায় অংশগ্রহণ করো বা সম্পৃক্ত হও, আমি আশা করি যে তোমরা কিন্তু এটি আরো ভালো বুঝতে সক্ষম হবে। তার মানে কি, টয়েনবি দেখিয়েছেন যে বিশ্বের যে প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মধ্যযুগীয় সভ্যতা এবং আধুনিক কালেরও মানুষও বর্তমান সময়ে তো আমরা বিশ্বায়নের যুগ, এখনো আমাদের কাছে কিন্তু চ্যালেঞ্জ আছেই। বন্যা, মহামারী, জলোচ্ছ্বাস, এগুলি কিন্তু আমাদের নিকট একটি চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জের কাছে কিন্তু আমরা হার মানি না। এই চ্যালেঞ্জকে কিন্তু আমরা মোকাবেলা করে নতুন ভাবে দাঁড়ানোর চেষ্টা করি, এটাই কিন্তু আমাদের রেসপন্স। সুতরাং প্রাচীন যুগের যে সমস্ত সভ্যতাগুলির জন্ম ঘটেছে, টয়েনবি তার গবেষণায় দেখিয়েছেন যে পৃথিবীর প্রতিকূল পরিবেশের কঠোরতাই
শেষ পর্যন্ত কিন্তু বড় বড় সফলতার জন্ম দিয়েছে। এবং এসব সভ্যতার সৃষ্টির পিছনে রয়েছে অসংখ্য প্রতিকূলতা এবং বাধা। একটি সভ্যতা গড়ে ওঠে শুধুমাত্র স্বাভাবিক যে কর্মযজ্ঞ, স্বাভাবিক যে সামাজিক কর্মকাণ্ড তার মধ্যে দিয়ে নয়। অসংখ্য প্রতিকূলতা, অসংখ্য বাধা আসে, যে বাধাকে অতিক্রম করেই কিন্তু সভ্যতার বিকাশ ঘটে, সভ্যতার উদ্ভব ঘটে, যেটি হলো টয়েনবির আলোচনার বা দর্শনের মূল ভিত্তি। এবং আমরা কিন্তু বাস্তবতার নিরিখেও তার এই হুমকি এবং মোকাবেলা তত্ত্ব বা চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরিকে মেনে নিতে বাধ্য। তো তার যে মোকাবেলা তথ্য অনুযায়ী মানুষ প্রতিকূলতার সম্মুখীন হয় বলেই তা অতিক্রম করতে গিয়ে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটায়। আমার সামনে যদি প্রতিকূলতা না আসতো তাহলে আমি কিন্তু চ্যালেঞ্জকে রেসপন্স করার জন্য অগ্রসর হতাম না। আমি সারা জীবন বসে যদি মানে আমার সামনে টাকা, অর্থ, খাবার দাবার সবকিছু যদি বসে বসে পাই, তখন কিন্তু আমি কখনোই নতুন করে কোনো কিছু ভাবার, সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য চেষ্টা করবো না। তোমরা লাল সালু করেছো, তাই নয় কি? সৈয়দ উলিউল্লাহ লাল সালু, এই লাল সালুতে মজিদের একটি চরিত্র আছে। মজিদ কিন্তু অনেকগুলো বিয়ে শাদী করেছিলেন এবং তিনি মৌলবী মৌলানা টাইপের লোক, কিন্তু কাজকর্মে খুব একটা সম্পৃক্ত হতেন না। এখন তার গৃহ থেকে তার যে পরিবার পরিজন যখন তাকে চাপ প্রয়োগ করলো যে তুমি অর্থ উপার্জন না করলে সংসার চালাবো কিভাবে, তখন কিন্তু সে বের হয়ে গেল এবং মনে করলো যে আমি আজ একটা কিছু করেই ছাড়বো। এবং তোমরা সেই উপন্যাস করে দেখেছো যে মজিদ কিন্তু একটি আবিষ্কার করলো। কি আবিষ্কার করলো? যে একটি মাজার আবিষ্কার করে ফেললো এবং সেখান থেকে সে প্রচুর আর্থিক সমৃদ্ধি অর্জন করা শুরু করলো। তাহলে প্রয়োজনীয়তাই এবং তার যে সামনে চ্যালেঞ্জ ছিল, তাকে যে বারবার অপমান অপদস্থ হতে হতো পরিজনের নিকট, সেই অবস্থা থেকে কিন্তু সে বের হয়ে গেল এবং এটা তার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। বের হয়ে কিন্তু সে আবিষ্কার করতে পারলো, তাই ছিল তার রেসপন্স। তাহলে তোমরা কিন্তু একেবারে, আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম যে আসলে চ্যালেঞ্জ এবং রেসপন্স থিওরি সেই যুগের প্রেক্ষাপটে, প্রাচীন মধ্যযুগের প্রেক্ষাপটে, আধুনিক যুগের প্রেক্ষাপটে টয়েনবি দেখিয়ে থাকলেও বাস্তবতার নিরিখে কিন্তু এই চ্যালেঞ্জ এবং রেসপন্স থিওরি বা হুমকি ও মোকাবেলা তথ্যের সঙ্গে বাস্তবতা যথেষ্ট মিল রয়েছে এবং আমরা বর্তমান যুগেও এই চ্যালেঞ্জের সম্মুখীন হই। হয়তো সেই যুগের চ্যালেঞ্জ একরকম ছিল আর এখনকার চ্যালেঞ্জ গুলি অন্যরকম। তাহলে আমরা এই মোকাবেলা তত্ত্ব নিয়ে আরো একটু কথা বলি। যে টয়েনবি কিন্তু উদাহরণ দিয়েছেন, যে আমি যেমন তোমাদেরকে উদাহরণ দিলাম যে বর্তমান সময়ের যে করোনাকালীন সময়, এটা আমাদের কাছে একটি চ্যালেঞ্জ। আর টয়েনবি দেখিয়েছেন সেই যুগের, প্রাচীন যুগের কিছু সভ্যতার উদাহরণ দিয়ে, যে তিনি উল্লেখ করছেন যে মিশরীয় সভ্যতা, এরপরে আফ্রিকায় একটি সভ্যতা বিকাশ লাভ করেছিল, মায়া সভ্যতা। তো এই যে সভ্যতাগুলো, মিশরীয় সভ্যতা দেখো নীল নদের তীরে গড়ে উঠেছিল, এই সভ্যতায় গড়ে উঠতে গিয়ে কিন্তু অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেক সভ্যতার বিনাশ ঘটেছে, আবার মিশরীয় সভ্যতা স্থায়িত্ব লাভ করেছে। কেন? যে নীল নদের যে প্রাকৃতিক যে অবস্থা, নীল নদের যে পরিবেশ, নীল নদের যে বন্যার সময় প্লাবন, এই প্লাবনে অসংখ্য মানুষের সলিল সমাধি ঘটেছে। তারপরে কিন্তু এই মিশরীয় সভ্যতার লোকেরা মানে এই চ্যালেঞ্জকে তারা মানে প্রতিকূল মনে করেননি। সব চ্যালেঞ্জকে অতিক্রম করে গিয়ে কিন্তু তারা একটা সভ্যতার জন্ম দিয়েছিল, যেটি মিশরীয় সভ্যতা নামে পরিচিত। মায়া সভ্যতার দিকে আমরা গেলেও দেখি যে এখানে অসংখ্য পরিমাণে বন্য জন্তুর আক্রমণ ছিল, এখানে প্রচুর পরিমাণে গাছপালা ছিল, এগুলিকে কেটে কিন্তু এই সভ্যতাটা গড়ে উঠেছিল আফ্রিকাতে। সুতরাং এই সবগুলো ছিল একটা চ্যালেঞ্জ। এই যে বন্য জীবজন্তুর আক্রমণ, এখানে তারপরে গাছপালার আধিক্য, এবং তোমরা জানো যে আফ্রিকায় এমন অনেক বৃক্ষ আছে যেগুলি মানুষকে খেয়ে ফেলে। তো এইরকম ধরনের প্রতিকূলতাকে পাশ কাটিয়েও কিন্তু টয়েনবি দেখিয়েছেন যে সভ্যতার উদ্ভব এবং বিকাশ ঘটে। সুতরাং মানুষের সামনে যখন প্রতিকূলতা আসে, সেই প্রতিকূলতাকে টপ কাটানোর জন্যই বা টপকানোর জন্যই কিন্তু মানুষ উদ্যোগী হয়। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছি এবং সারা দেশের মানুষই কিন্তু সম্পৃক্ত হয়ে, সমস্ত দেশের ছাত্ররাই কিন্তু আজ উপকৃত হতে পারে যদি এই অনলাইন শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়। আমরা কলেজে যখন লেকচার দিতাম, আমরা কিন্তু শুধুমাত্র নিজের কলেজের নিজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে লেকচার দিতাম। এখন আমরা কেমন তোমাদেরকে পড়াতে পারি, কি ধরনের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা সম্পৃক্ত আছি, আমাদের কতটুকু জ্ঞান গরিমা আছে, এটা কিন্তু তোমরা এখন গোটা দেশের শিক্ষার্থীরা জানতে পারবে। তাহলে এটাও আমাদের একটা চ্যালেঞ্জ ছিল বলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি রেসপন্স বা মোকাবেলা করার একটি উদ্যোগ তারা নিয়েছেন, যেন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে না পড়ি, শিক্ষার সঙ্গে যেন আমরা সম্পৃক্ত থাকি, এই চ্যালেঞ্জটা যেন আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে না দেয়, এই প্রতিকূলতা যেন আমাদের শিক্ষার স্বাভাবিক কর্মকাণ্ডের সঙ্গে বড় বাধা হিসেবে দেখা না দেয়। এগুলি কিন্তু দেখো আমাদের বাস্তব উদাহরণ।
তো আমরা দেখেছি যুগে যুগে, এবং টয়েনবি দেখিয়েছেন যে বিভিন্ন সভ্যতার উদ্ভবের পিছনে অনেক প্রতিকূলতা আসছে, কিন্তু প্রতিকূলতাকে আসার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে এক ধরনের উদ্যম, এক ধরনের সৃজনশীলতা, এক ধরনের ক্ষিপ্ততা, এক ধরনের আগ্রহ জন্মগ্রহণ করেছে, যার মধ্য দিয়ে তারা এটাকে মোকাবেলা করার চেষ্টা করেছেন, আর মোকাবেলা করতে যেই সভ্যতার উন্নয়ন করছে। এখন আমি তোমাদের সঙ্গে যেটা কথা বলবো, টয়েনবি প্রতিকূল পরিবেশের মুখোমুখি দাঁড়িয়ে সভ্যতা গড়ার ক্ষেত্রে 5টি প্রভাবককে চিহ্নিত করেছেন। তিনি মনে করেন যে এই যে আমরা সভ্যতার জন্ম দিচ্ছি বিভিন্ন প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে, এটাতে অবশ্যই কোনো না কোনো সাপোর্ট আছে। এই সাপোর্ট গুলো কি? যেমন রুক্ষ প্রকৃতির যে প্রতিবন্ধকতা, প্রকৃতি রুক্ষ হয়ে যায় এবং প্রতিকূল পরিবেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে আসে, এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা হিসেবে আসে। নতুন ভূমি থেকে পাওয়া প্রেরণা, আমরা যখন দেখি যে একটি সভ্যতা প্রতিকূল পরিবেশ থেকে উন্নয়ন ঘটিয়েছে, আমরাও কিন্তু সেই নতুন ভূমি, সেই নতুন সভ্যতা থেকে একটি প্রেরণা পাই। এটাও কিন্তু সভ্যতা গড়ে ওঠার পিছনে অন্যতম কারণ। আকস্মিক দুর্যোগ মোকাবেলায় প্রেরণা, আমরা বন্যা, প্লাবন, মহামারী সেই প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান আধুনিক যুগে বা বিশ্বায়নের যুগেও কিন্তু বিভিন্ন দেশ মোকাবেলা করে। আমরা কিছুদিন আগেও এই করোনাকালীন সময়ের মধ্যেও আমফানকে মোকাবেলা করলাম, যেটি বিশাল এই জলোচ্ছ্বাস নিয়ে আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছিল। তোমরা নিশ্চয়ই এটা জানো। তাহলে এই যে আকস্মিক যে দুর্যোগ মোকাবেলা, এটা প্রেরণা, এবং সেই দুর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশ সরকার, হ্যাঁ, বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন, এনারাও কিন্তু তাদের এই মোকাবেলার মধ্য দিয়ে একটি সাহস সঞ্চয় করেছেন যে আমাদের কাছে কোনো প্রাকৃতিক দুর্যোগ কোনো ব্যাপারই না। তাহলে এটাও কিন্তু একটা প্রেরণা হিসেবে কাজ করে, এবং আমার দায়ও আছে। সেই দায় মুক্তির প্রেরণা থেকেও কিন্তু আমরা নতুন নতুন ধরনের উদ্ভাবনী শক্তি আমাদের মধ্যে আসে। এবং দেখা যাচ্ছে যে আমি যদি একটি সমাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হই, কিংবা একটি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হই, তাহলে আমার উপরে কিন্তু চাপ আসবে। আমি যদি এরকম প্রতিকূল অবস্থাতে আমার দেশের দেশবাসীকে কিংবা আমার সমাজের লোককে কিন্তু আমি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়ে যদি সেই দায় না নেই, তাহলে দায় মোকাবেলার জন্য কিন্তু চাপ সৃষ্টি করবে অন্যরা। সুতরাং সেই চাপ মোকাবেলা করার যে একটি একটি চাপ মোকাবেলা করতে যে অবশ্যই কিছু মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। সুতরাং এটি একটি প্রেরণা হিসেবে কাজ করে। সুতরাং সভ্যতার উদ্ভব বিকাশের ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করার একটি সাহসী পদক্ষেপ মানুষ গ্রহণ করে, তার মধ্যে কিছু বিষয় আছে যেগুলি প্রভাবক হিসেবে কাজ করে, এবং এগুলি আমাদের এই স্ক্রিনে তোমাদেরকে দেখালাম যে 5টি বিষয় তিনি চিহ্নিত করেছেন, যেগুলি সভ্যতার উদ্ভবের পাশাপাশি এক একটি প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবকটি কি? এটি কিন্তু সায়েন্সের একটি বিষয়, যে যখন প্র্যাকটিক্যাল করানো হয়, সেই সময় প্র্যাকটিক্যালে যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হয়, এটা ল্যাবরেটরিতে হয়, হয়তো 1 মিনিটে হয়তো 10 ফোঁটা পানি হচ্ছে, কিন্তু প্রভাবক যদি আমরা সেখানে যোগ করি, তাহলে 5 ফোঁটার জায়গায় 10 ফোঁটা পানি তৈরি হয়ে যাবে, কিংবা 10 ফোঁটা পানি নর্মালি যেখানে হতো, প্রভাবক দিলে সেই বিক্রিয়ায় 20 ফোঁটা পানি 1 মিনিটে তৈরি হয়ে যাবে। তার মানে কি? এটি একটি ইন্সপিরেশন, অনুপ্রেরণা। সুতরাং টয়েনবি দেখিয়েছেন যে হুমকি এবং মোকাবেলা তত্ত্ব মধ্য দিয়ে যে সভ্যতার বিকাশ ঘটে, এখানে কিছু বিষয় আছে যেগুলি প্রভাবক হিসাবে কাজ করে, বা উদ্দীপনা হিসাবে কাজ করে, প্রেরণা হিসাবে কাজ করে। তাহলে আমরা হুমকি মোকাবেলা তত্ত্বের কিন্তু একটি বিস্তৃত বর্ণনা পেলাম, এবং আমি তোমাদেরকে বর্তমানের প্রেক্ষাপটে, মধ্যযুগের প্রেক্ষাপটে, আধুনিক যুগের প্রেক্ষাপটে কিন্তু এটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করলাম তার তথ্যটা আসলে গ্রহণযোগ্য। তাহলে আমরা আর্নল্ড জোসেফ টয়েনবির সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা যে তাকে নিয়ে আলোচনা করবো, তিনি আরেকজন বিখ্যাত ব্যক্তি, ফ্রেডারিক এঙ্গেলস। তাহলে এখন আমরা ফ্রেডারিক এঙ্গেলস সম্পর্কে কথা বলি। তাহলে আধুনিক যে সমাজতন্ত্রবাদী আন্দোলন এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদী দর্শনের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস ছিলেন। তোমরা জানো যে কার্ল মার্কসের সঙ্গে ফ্রেডারিক এঙ্গেলসের নামও যৌথভাবে উচ্চারিত হয়। তাহলে আধুনিক যে সমাজতন্ত্রবাদী আন্দোলন বা দ্বন্দ্বমূলক বস্তুবাদী দর্শনের প্রতিষ্ঠাতা কার্ল মার্কসের সঙ্গে আমরা ফ্রেডারিক এঙ্গেলসের অনেক মিল খুঁজে পাই, এবং তার যে সমাজতন্ত্রবাদী আন্দোলন কার্ল মার্কসের, এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদী আন্দোলন বা দ্বন্দ্বমূলক বস্তুবাদী দর্শন, এই দর্শনের সঙ্গে যার নাম দ্রুতভাবে উচ্চারিত হয় তিনি হলেন ফ্রেডারিক এঙ্গেলস। তার মানে কি? এই সমাজতন্ত্রবাদী আন্দোলন, দ্বন্দ্বমূলক বস্তুবাদী দর্শন, এগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি যৌথ প্রয়াস আমরা লক্ষ্য করি, তার মধ্যে কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেলসের মধ্যে। তাহলে দর্শন, চিন্তা, আদর্শ ও সংগ্রামী আন্দোলনের ইতিহাসে যৌথ প্রচেষ্টা এবং সুহৃদ সহযোগীর এমন দৃষ্টান্ত পাওয়া কঠিন। তাহলে কি বলা হচ্ছে? যে দর্শনের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, আদর্শ ও সংগ্রামী আন্দোলনের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি,
তাহলে দুইজন ব্যক্তি একই সঙ্গে দুইটি বা তিনটি আন্দোলনকে, দুটি দর্শনকে বেগবান করার ক্ষেত্রে এমন সহযোগিতা নিয়ে অগ্রসর হয়েছেন এমন দৃষ্টান্ত পাওয়াই যায় না, যেটা করেছেন ফ্রেডারিক অ্যাঙ্গেলস এবং কার্ল মার্কস। তারা যৌথভাবে আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। মার্কসের মৃত্যুর পরও ফ্রেডারিক অ্যাঙ্গেলস মার্কসের সহযোদ্ধা হিসাবে তার অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যান। তাহলে প্রাথমিক পরিচয়ে আমরা কি দেখলাম, যে ফ্রেডারিক অ্যাঙ্গেলস কার্ল মার্কসের সমসাময়িক একজন ঐতিহাসিক দার্শনিক, এবং তিনি যৌথভাবেই দ্বন্দ্বমূলক বস্তুবাদী দর্শন এবং সমাজতন্ত্রবাদী আন্দোলনের কর্ণধার ব্যক্তি ছিলেন, এবং তারা একত্রিত হয়ে যে মতবাদ প্রচার করেছেন, যে দর্শন দাঁড় করিয়েছেন, এটা খুবই একটা দৃষ্টান্ত মূলক একটি ব্যাপার। এবং এরকম ধরনের যৌথ প্রয়াসের উদ্যোগ আমরা ইতিপূর্বে দেখিওনি, এবং বিশ্বে এরকম ধরনের দৃষ্টান্ত পাওয়াই যায় না। শুধু তাই নয়, ফ্রেডারিক অ্যাঙ্গেলসের সঙ্গে কার্ল মার্কসের যে জড়িত হওয়ার বিষয়টি, কিংবা তার সঙ্গে একত্রিত বা যৌথ প্রয়াসের যে বিষয়টি, সে বিষয়টি এতই একটি মধুর বা সুন্দর অবস্থানে ছিল যে কার্ল মার্কসের মৃত্যুর পরও তার কিছু অসমাপ্ত কাজ ছিল, যেটি তার সহযোদ্ধা হিসাবে ফ্রেডারিক অ্যাঙ্গেলস করেছেন। তাহলে আমরা দেখলাম যে আধুনিক যে সমাজতন্ত্রবাদী আন্দোলন এবং দ্বন্দ্বমূলক যে দর্শনের প্রতিষ্ঠাতা, দুটি ক্ষেত্রেই আমরা ফ্রেডারিক অ্যাঙ্গেলস এবং কার্ল মার্কসের যৌথ প্রয়াস লক্ষ্য করি। আমরা এখন তাহলে বিস্তারিত জানবো। তার আগে আমরা ফ্রেডারিক অ্যাঙ্গেলসের ছবিটা দেখে নেই, যাকে দেখতে কেমন ছিল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং ইনি ফ্রেডারিক অ্যাঙ্গেলস, যিনি কার্ল মার্কসের সঙ্গে যৌথভাবে সমাজতন্ত্রবাদী যে মতবাদ, বস্তুবাদী মতবাদ, দ্বন্দ্বমূলক মতবাদের যে দর্শনগুলি ছিল, সেই দর্শনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কাজ করেছিলেন। এখন আমরা দেখবো যে ফ্রেডারিক অ্যাঙ্গেলসের রচনা কর্ম। আমরা জানি যে প্রত্যেকটা দার্শনিক, প্রত্যেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং বিশেষ করে ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিরা ইতিহাস গবেষণায় নিজেদেরকে নিয়োজিত রাখেন, তারা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। এটি তাদের গুরুত্বপূর্ণ অবদান এবং একটি খুবই উল্লেখযোগ্য কর্ম। তাহলে আমরা দেখি যে ফ্রেডারিক অ্যাঙ্গেলস কি কি ধরনের গ্রন্থ রচনা করেছেন। তিনি অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন, প্রচুর লিখেছেন তিনি। তো উল্লেখযোগ্য যে গ্রন্থগুলি রয়েছে তার মধ্যে আছে জার্মান ফিলোসফি এবং দ্য কন্ডিশন অফ দি ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড। তাহলে কি বই, দুটা গুরুত্বপূর্ণ গ্রন্থ কি, জার্মান ফিলোসফি এবং দ্য কন্ডিশন অফ দি ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড। ঠিক আছে, তাহলে এই দুইটি গ্রন্থ তার খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। হ্যাঁ, তাহলে আর তিনি, আমি তোমাদের আগে বললাম যেটা, যে ফ্রেডারিক অ্যাঙ্গেলস যেহেতু কার্ল মার্কসের সঙ্গে যৌথভাবে বেশ কিছু মতবাদ এবং বেশ কিছু দর্শন শাস্ত্র বিষয়ে কাজ করেছেন, সুতরাং তিনি কাজ করতে যে যৌথভাবে বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন একত্রিতভাবে, এবং যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। তোমরা জানো যে কার্ল মার্কস যে গ্রন্থটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আখ্যায়িত, যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, এখানে কিন্তু ফ্রেডারিক অ্যাঙ্গেলসের ভূমিকা ছিল, এবং তারা এই কমিউনিস্ট ম্যানিফেস্টোটা যৌথভাবেই লিখেছিলেন। এরপরে যেটা আছে যে দি জার্মান আইডিওলজি, এই দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ফ্রেডারিক অ্যাঙ্গেলস এবং কার্ল মার্কস যৌথভাবে লিখেছেন। তাহলে আমরা তার রচনাকর্মের সঙ্গে পরিচিত হতে যে দেখলাম যে তিনি এককভাবে যে দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন, একটি হলো জার্মান ফিলোসফি, অন্যটি হলো দ্য কন্ডিশন অফ ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড। আর দ্বিতীয়ত যে যৌথ প্রয়াস আমরা দেখেছিলাম তার রচনার ক্ষেত্রে, একটি ছিল দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, অপরটি দ্য জার্মান আইডিওলজি। তাহলে তোমরা তার রচনা সম্পর্কে বা রচনা বিষয়ে, আরো একটি গ্রন্থ আমরা তার যে যৌথ প্রয়াসের মধ্যে পাই, সেটি হলো দ্য হলি ফ্যামিলি। এটা খ্রিস্টান ধর্ম বিষয়ক গ্রন্থ, দ্য হলি ফ্যামিলি। তাহলে আমরা মূল তার গ্রন্থগুলি সম্পর্কে জানবো। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে ফ্রেডারিক অ্যাঙ্গেলসের যে ইতিহাস দর্শন, যেটি আমাদের মানে মূল বিষয় আর কি। দর্শন বা ইতিহাস নিয়ে তিনি কি মনে করেন? ফ্রেডারিক অ্যাঙ্গেলস মনে করেন দর্শনকে বিজ্ঞানের বিজ্ঞান, বিজ্ঞানের বিজ্ঞান বা এরূপ অতি বাস্তব উচ্ছ্বাসমূলক আখ্যাদান কৃত্রিমতার পরিচয় বহন করে। আমরা অনেকেই বলে থাকি, এবং আমাদের বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের দার্শনিকও ছিলেন, এবং এটাকে তিনি মেনে নিতে একটু মানে নারাজ। তিনি মনে করেন যে দর্শনকে, ইতিহাসকে যেভাবে বলি না কেন, দর্শনকে কিন্তু তিনি বিজ্ঞানের বিজ্ঞান বা এরূপ অতি বাস্তব উচ্ছ্বাসমূলক আখ্যাদান দেওয়াটাকে কৃত্রিমতার পরিচয় মনে করেন। ইতিহাসে বিজ্ঞান ভিত্তিক গবেষণা আছে, এবং যেটা আমরা দেখেছিলাম যে লিওপোল্ড ভন র্যানকে এবং ইতিহাসের
জনক হেরোডোটাসের পরে থুসিডাইডিস বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের আলোচনা করেছিলেন এবং তারা গবেষণা করেছেন এরপরে। কিন্তু দর্শনকে বিজ্ঞানের বিজ্ঞান বা এর প্রতি বাস্তব উচ্ছ্বাসমূলক আখ্যাদান এটাকে তিনি মেনে নিতে নারাজ। কে? ফ্রেডারিক অ্যাঙ্গেলস। তার মতে দর্শন কোনো রহস্যলোক নয়, দর্শনের ভূমিকা হবে জ্ঞান বিজ্ঞানের শাখাকে সমন্বিত ও সংযুক্ত করে রাখার জন্য একটি জানার কৌশল। তাহলে তার মধ্যে কি যে দর্শন কোনো রহস্যলোক নয়, এটা হবে কি দর্শনের ভূমিকা কেমন হবে যে এটা একটা জানার কৌশল উদ্ভাবনের ক্ষেত্রে মানুষকে সাহায্য করে, এরকম ধরনের একটি কৌশল হিসেবে দর্শন আসতে পারে। কোনো অতিবৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কার দর্শনের কাজ নয়। তাহলে একটি মজার জিনিস কিন্তু আসলে ফ্রেডারিক অ্যাঙ্গেলস উল্লেখ করেছেন এবং তিনি মনে করেন যে দর্শনের মধ্য দিয়ে কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিকে দাঁড় করানো যায় না এবং এটা একটি কৌশল হিসাবে আসতে পারে, কিন্তু বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কারের ক্ষেত্রে দর্শনের কাজ খুবই তিনি গৌণ হিসেবেই নিয়েছেন। তার মানে এখানে প্রাধান্য দিয়েছেন তিনি কৌশলগত ক্ষেত্রে দর্শনের ভূমিকা আছে, কিন্তু বৈজ্ঞানিক ক্ষেত্রে দর্শনের অনুপস্থিতি তিনি বেশি ক্ষেত্রে লক্ষ্য করে থাকেন। অবশ্য ঐতিহাসিক মাত্রই তো তার স্বাধীন মতামত পোষণের অধিকার আছে, সেক্ষেত্রে ফ্রেডারিক অ্যাঙ্গেলস এমনটি মতবাদ প্রচার করেছেন, কিন্তু গ্রহণ করার বিষয় এটা ঐতিহাসিকদের উপর বা গবেষকদের উপর নির্ভর করে। অবশ্যই যারা গবেষক একজন তার নিজস্ব মতামতের বা নিজস্ব গবেষণালব্ধ যে ফলাফল সেটি উপস্থাপন করতেই পারেন, কিন্তু গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সবার উপলব্ধি এক নাও হতে পারে। তো ফ্রেডারিক অ্যাঙ্গেলসও ইতিহাস দর্শনের ক্ষেত্রে একটু ভিন্ন মত পোষণ করেছেন কিছু কিছু ক্ষেত্রে, তারপরেও কিন্তু তিনি কৌশলকে জানার জন্য দর্শনকে গুরুত্ব দিয়েছেন। তাহলে আমরা ফ্রেডারিক অ্যাঙ্গেলসের দর্শন সম্পর্কে অবগত হলাম। এরপরে ফ্রেডারিক অ্যাঙ্গেলস মার্ক্সীয় যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে তিনি কিভাবে দেখেন। তিনি মনে করেন যে মার্ক্সীয় দর্শন হেগেল নামে একজন ঐতিহাসিক ছিলেন, আমাদের হেগেলোত্তরকালে বামপন্থী শ্রেণীর দর্শন। আর দ্বিতীয়ত তিনি মনে করেন যে মার্ক্সবাদ হেগেলের পদ্ধতিকে এক বিশেষ দার্শনিক পদ্ধতি থেকে হিসাবে ব্যবহার করা হয়। তৃতীয়ত তিনি মনে করেন যে মার্ক্সবাদী দর্শন একটি বস্তুবাদী দর্শন। চতুর্থত তিনি মনে করেন যে মার্ক্সীয় বস্তুবাদ যান্ত্রিক বস্তুবাদ থেকে আলাদা। 5 নম্বরে তিনি দেখিয়েছেন যে মার্ক্সীয় দর্শন প্রকৃতবাদী এবং 6 নম্বরে দেখিয়েছেন মার্ক্সবাদ বিজ্ঞান ভিত্তিক মতবাদ এবং 7 নম্বরে দেখিয়েছেন মার্ক্সীয় দর্শন বিবর্তমানবাদে বিশ্বাসী। আর শেষত তিনি বলেছেন যে মার্ক্সবাদ ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করে। তাহলে ফ্রেডারিক অ্যাঙ্গেলসের দৃষ্টিতে মার্ক্সের যে বৈশিষ্ট্যগুলি বা কার্ল মার্ক্স যে বৈশিষ্ট্যগুলিকে উল্লেখ করেছেন, যেহেতু তারা যৌথ প্রয়াসের মধ্য দিয়ে এই বৈশিষ্ট্যগুলিকে দাঁড়া করানোর চেষ্টা করেছেন, সেখানে তিনি এই বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করেছেন এইভাবে, আমরা যেটা আলোচনা করলাম এখন। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে আর্নল্ড টয়েনবি এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলস তাদের সম্পর্কে আমরা ভিন্ন ভিন্ন ভাবে তাদের মতামত আমরা তুলে ধরেছি। এখন তাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে যাই, তাহলে মূল্যায়নে এসে আমরা কিভাবে দেখতে পারি আর্নল্ড জোসেফ টয়েনবিকে এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলসকে। তো প্রথমে আমরা আর্নল্ড টয়েনবি সম্পর্কে আলোচনা করেছি, এখন শেষে যে তাকে মূল্যায়নে আনা উচিত এবং তিনি তো গুরুত্বপূর্ণ কাজ করেছেন, ফ্রেডারিক অ্যাঙ্গেলসও গুরুত্বপূর্ণ কাজ করেছেন, তাহলে উভয়কেই আমরা একটু মূল্যায়নে যাব। আধুনিক যুগের ঐতিহাসিকদের মধ্যে টয়েনবি সম্পর্কে আমরা বলতে পারি যে আধুনিক যুগে যে সমস্ত ঐতিহাসিকের আবির্ভাব ঘটেছে তাদের মধ্যে ইতিহাস দর্শনে সর্বাপেক্ষা ব্যাপক অবদান রাখেন টয়েনবি, যা আমরা আলোচনায় বলেছি। এবং আমাদের এই কথাটা বলা এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, যে আধুনিক যুগের ঐতিহাসিকদের মধ্যে ইতিহাস দর্শনে সর্বাপেক্ষা ব্যাপক অবদান রাখেন টয়েনবি। তাহলে টয়েনবি ভূমিকা রেখেছেন সেটা আমি প্রমাণ করেছি, দেখিয়েছি। ইতিহাস সংশ্লেষণ প্রক্রিয়ায় বা যে তথ্যটা আমি তাদেরকে বললাম, সেই ক্ষেত্রে তার লিখিত এই স্টাডি অফ হিস্ট্রি ব্যাপক ভূমিকায় অবতীর্ণ হয় এবং প্রকৃত অর্থে এই গ্রন্থই টয়েনবিকে অমর করে রেখেছে। তাহলে তার এই স্টাডি অফ হিস্ট্রি এবং তার যে তথ্য বা সংশ্লেষণ প্রক্রিয়া তিনি যা লিখেছেন এবং দেখিয়েছেন যে হুমকি ও মোকাবেলা তত্ত্ব, এই দুটি বিষয় আসলে একত্রিত করলেই টয়েনবি যে ইতিহাসে অমর হয়ে আছেন তা আমরা বাস্তবসম্মত ভাবেই উপলব্ধি করতে পারবো এবং এটাই তার বিশেষত্ব। এখন আমরা ফ্রেডারিক অ্যাঙ্গেলস সম্পর্কে একটু বলতে পারি যে সমাজতন্ত্রবাদকে দ্বান্দ্বিক বস্তুবাদের বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠা এবং চিন্তার মানস লক্ষ্যতে মানব জীবনকে বাস্তব প্রয়োগের প্রচেষ্টায় কার্ল মার্ক্সের সঙ্গে ফ্রেডারিক অ্যাঙ্গেলসও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনে সচেষ্ট হন। তাহলে তার বিশেষত্ব কি? সমাজতন্ত্রবাদকে
দান্দিক বস্তুবাদে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করা। তাহলে সমাজতন্ত্র থেকে তিনি এটি বৈজ্ঞানিক ভিত্তির উপরে দান্দিক বস্তুবাদকে দাঁড় করিয়েছিলেন একই সঙ্গে কার্ল মার্ক্সের সঙ্গে, এবং চিন্তার যে মানসলোক, চিন্তার যে প্রবৃত্তি, সেখান থেকে মানব জীবনকে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে কার্ল মার্ক্সের সঙ্গেও ফ্রেডারিক অ্যাঙ্গেলস তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে আমরা যে দুইজন ঐতিহাসিক বা দার্শনিককে নিয়ে কথা বললাম, দুইজন ব্যক্তি কিন্তু তাদের নিজস্ব যে নিজ নিজ যে পরিমণ্ডল, নিজ নিজ যে ক্ষেত্র, এই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এবং কালজয়ী উপন্যাস, কালজয়ী ইতিহাস লেখার ক্ষেত্রে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং বিশেষ করে আর্নল্ড জোসেফ টয়েনবির যে হুমকি এবং মোকাবেলা তত্ত্ব, এটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে অ্যাঙ্গেলসের যে সমাজতন্ত্রবাদকে বাস্তব বস্তু এবং দান্দিক বস্তুবাদের বৈজ্ঞানিক যে ভিত্তি প্রদান, এগুলিও কিন্তু সমভাবেই গুরুত্বপূর্ণ। সুতরাং দুইজন ব্যক্তি তাদের নিজস্ব ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে সভ্যতাকে একটি উন্নয়নের প্রান্তে নিয়ে যাওয়ার এবং ইতিহাসকে গ্রহণযোগ্য মর্যাদায় আনয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। তাহলে শিক্ষার্থী বৃন্দ, আমি তোমাদের আনুষ্ঠানিক যে বিষয়গুলির উপরে আলোচনা আজকেই ছিল আমাদের সেটি শেষ আলোচনা। তারপরেও এই আলোচনায় তোমরা সম্পৃক্ত থেকেছো, আর আজকের যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম সেটার উপরে কিছু বই আছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখালাম, এখান থেকে তোমরা সহযোগিতা নিতে পারো এই বইগুলির। তাহলে তোমাদের এই আজকের অনলাইন শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয় এবং এই বইগুলি পাঠের মধ্য দিয়ে তোমরা আরো পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা লাভ করতে সক্ষম হবে। এবং তোমাদের জন্য আমি কিছু সম্ভাব্য যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলিও তোমাদের জন্য দিয়ে এখানে দেখিয়েছি বা স্লাইডে উল্লেখ করেছি, তোমরা এখান থেকে সহযোগিতা নিতে পারবা। আর আমি তোমাদের ইতিহাস প্রথম বর্ষের একটি কোর্সের সঙ্গে অনলাইন শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম এবং একে একে আমি আমার এই নির্ধারিত যে কোর্সটা আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছিলেন অনলাইন শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য, সেই কার্যক্রমের মধ্যে থেকে আমি তাদের নির্ধারিত যে নির্দেশিত যে পন্থা অবলম্বন করেই আমি একে একে 12টি লেকচার প্রদান করেছি। আমি সবগুলো বিষয়ে কিন্তু টাচ করার চেষ্টা করেছি এবং তোমার এই ইতিহাস পরিস্থিতি বিষয়ক যে কোর্সটি আছে, আমি বিশ্বাস করি যে তোমরা যদি আমার এই প্রতিটা লেকচারকে ফলো করো এবং এর সঙ্গে সম্পৃক্ত হও, তাহলে ইতিহাস পরিস্থিতি বিষয়ক কোর্সের সঙ্গে সত্যিকার অর্থে তোমরা পরিচিত হয়ে উঠবে। এবং এটি ইতিহাসের প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে ইতিহাস কি, ইতিহাসে কেন আমরা পাঠের অন্তর্ভুক্ত করি, এগুলো জানার জন্য কিন্তু আসলে খুবই জরুরি। এবং যারা অন্য ডিসিপ্লিন থেকে আসো, অন্য বিষয় থেকে আসলে ইতিহাস পড়নি, তাদের কেউ কিন্তু ইতিহাস সম্পর্কে একটি প্রাথমিক জ্ঞান বা মৌলিক জ্ঞান অর্জন করার জন্য কিন্তু এই কোর্সটি খুব গুরুত্ব রয়েছে। সুতরাং তোমরা এর সঙ্গে সম্পৃক্ত থেকে ইতিহাসকে জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এবং ইতিহাস জেনে বুঝে পড়লে অনেক মজার একটি বিষয়। হ্যাঁ, আসলে ইতিহাস খুবই গ্রহণযোগ্য একটি বিষয় এবং এটি সার্বজনীন দিক থেকে বিবেচনা করলে তুমি নিজের এক সময় এটা উপলব্ধি করতে সক্ষম হবে। তো আশা করছি তোমরা উপকৃত হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। আমাদের উভয়ের উদ্দেশ্য সফল হোক, তোমরা এখান থেকে লাভবান হও, তোমরা এখান থেকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে কিছুটা হলেও পরিপূর্ণতার দিকে যাও, এই আশাবাদ ব্যক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ ক্লাস আজকে শেষ করছি। আবারও হয়তো কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কখনো দেখা হবে। তোমরা ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে। ধন্যবাদ সবাইকে। অন্তর